বাংলাদেশের রাজনীতির ইতিহাসে এমন নাটকীয় মোড় হয়তো আর আসেনি। যারা একসময় কাঁধে কাঁধ মিলিয়ে ক্ষমতার লড়াই করেছে, আজ তারাই একে অপরের সবচেয়ে বড় শত্রু। বন্ধুত্বের সম্পর্ক এখন পরিণত হয়েছে অস্তিত্বের লড়াই। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আর শুধুমাত্র সরকার আর বিরোধী দলের লড়াই থাকছে না, এটি হয়ে উঠেছে বিরোধী শিবিরের অভ্যন্তরীণ ক্ষমতা দখলের এক রুদ্ধশ্বাস যুদ্ধক্ষেত্র। এক সময়ের জোটসঙ্গী বিএনপি আর জামায়াতে ইসলামী এখন দেশের 85টি আসনে মুখোমুখি দাঁড়িয়েছে। এটি কোনো সাধারণ প্রতিদ্বন্দ্বিতা নয়, এটি আদর্শের সংঘাত, কৌশলের লড়াই এবং রাজনৈতিকভাবে টিকে থাকার এক মরিয়া প্রচেষ্টা। প্রশ্ন হলো, এই গৃহযুদ্ধে শেষ হাসি হাসবে কে, আর তাদের এই লড়াইয়ের সুযোগে লাভবান হবে কারা? চলুন আজ আমরা বাংলাদেশের রাজনীতির এই জটিল সমীকরণের গভীরে প্রবেশ করি। তার আগে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের ঘণ্টা বেজে গেছে। প্রধান বিরোধী দল বিএনপি তাদের 237 জন প্রার্থীর তালিকা ঘোষণা করে নির্বাচনী মাঠে নিজেদের অবস্থান স্পষ্ট করেছে। কিন্তু এবারের তালিকা নিছক একটি প্রার্থী তালিকা নয়, এটি বিএনপির নতুন কৌশলের এক জলজ্যান্ত প্রতিচ্ছবি। অন্যদিকে এক সময়ের প্রধান মিত্র জামায়াতে ইসলামী 300 আসনেই নির্বাচনের প্রস্তুতি শেষ করেছে, যা রাজনৈতিক পর্যবেক্ষকদের কপালে চিন্তার ভাঁজ ফেলেছে। বিএনপির তালিকায় যেমনটা প্রত্যাশিত ছিল, দলের শীর্ষ নেতারা প্রায় সবাই মনোনয়ন পেয়েছেন। তবে সবচেয়ে বড় খবর হলো, দলের চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া 3টি গুরুত্বপূর্ণ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন। ফেনী 1, বগুড়া 7 এবং দিনাজপুর 3, এই 3টি আসন থেকে তার প্রার্থী হওয়াটা দলের নেতাকর্মীদের জন্য এক বিশাল অনুপ্রেরণা। যদিও তার স্বাস্থ্যগত অবস্থা নিয়ে উদ্বেগ রয়েছে, কিন্তু তার নাম থাকাটাই বিএনপির জন্য এক প্রতীকী শক্তি। আর যে খবরটি সারা দেশে সবচেয়ে বেশি আলোচনার জন্ম দিয়েছে, তা হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রথমবারের মতো নির্বাচনে অংশগ্রহণ। বগুড়া 6 আসন থেকে তিনি প্রার্থী হচ্ছেন। বগুড়া বিএনপির দুর্গ হিসেবে পরিচিত, আর সেখানে তারেক রহমানের সরাসরি অংশগ্রহণ দলের তৃণমূলকে নতুন করে উজ্জীবিত করেছে। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর তার নিজের এলাকা ঠাকুরগাঁও 1 থেকে লড়ছেন। এছাড়াও দলের থিঙ্ক ট্যাঙ্ক হিসেবে পরিচিত স্থায়ী কমিটির হেভিওয়েট নেতারাও মাঠে নেমেছেন। ডক্টর খন্দকার মোশাররফ হোসেন কুমিল্লা 1, মির্জা আব্বাস ঢাকা 8, গয়েশ্বর চন্দ্র রায় ঢাকা 3 এবং ডক্টর আব্দুল মঈন খান নরসিংদী 2 আসন থেকে মনোনয়ন পেয়ে এক কঠিন নির্বাচনী লড়াইয়ের ইঙ্গিত দিয়েছেন। কিন্তু আসল নাটক শুরু হয়েছে অন্য জায়গায়। বিএনপি যেখানে জোটের জন্য আসন ছাড়ার কথা ভাবছে, সেখানে তাদের সাবেক মিত্র জামায়াতে ইসলামী এখন তাদের প্রধান প্রতিদ্বন্দ্বী। দেশের অন্তত 12টি হেভিওয়েট আসনে বিএনপি আর জামায়াতের শীর্ষ নেতারা একে অপরের বিরুদ্ধে সরাসরি লড়বেন। চলুন প্রথমে দেশের ক্ষমতার কেন্দ্রবিন্দু ঢাকার দিকেই তাকাই। এখানে বিএনপি আর জামায়াতের লড়াই সবচেয়ে বেশি জমে উঠেছে। ঢাকা 1 আসনে বিএনপির খন্দকার আবু আশফাকের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার নজরুল ইসলাম। ঢাকা 2 আসনে বিএনপির প্রভাবশালী নেতা আমানুল্লাহ আমানের প্রতিপক্ষ জামায়াতের ইঞ্জিনিয়ার তৌফিক হাসান। ঢাকা 3 আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়ের মুখোমুখি হবেন জামায়াতের অধ্যাপক শাহিনুল ইসলাম। ঢাকা 6 আসনে বিএনপির তরুণ প্রজন্মের প্রতিনিধি প্রয়াত সাদেক হোসেন খোকার ছেলে ইশরাক হোসেনের বিরুদ্ধে লড়বেন জামায়াতের ডক্টর আব্দুল মান্নান। ঢাকা 8 আসনে বিএনপির আরেক হেভিওয়েট নেতা মির্জা আব্বাসের বিপক্ষে দাঁড়িয়েছেন জামায়াতের অ্যাডভোকেট ডক্টর হেলাল উদ্দিন। ঢাকা 14 আসনের লড়াইটা একটু ভিন্ন। এখানে বিএনপির প্রার্থী মায়ের ডাকের সানজিদা ইসলাম তুলি, যার ভাই গুমের শিকার, তার বিপরীতে জামায়াতের প্রার্থী ব্যারিস্টার মীর আহমদ বিন কাসেম আরমান, যার বাবা জামায়াত নেতা মীর কাসেম আলী। গুমের শিকার হয়ে প্রায় 8 বছর পর তিনি ফিরে এসেছেন। এটি যেন 2 পরিবারের অভিন্ন বেদনার এক রাজনৈতিক লড়াই। আর ঢাকা 15 আসনের প্রতিদ্বন্দ্বিতা সবচেয়ে উত্তেজনার। এখানে জামায়াতের বর্তমান আমির ডাক্তার শফিকুর রহমান নিজেই প্রার্থী হয়েছেন। তার বিরুদ্ধে বিএনপির প্রার্থী যুবদল নেতা মোহাম্মদ শফিকুল ইসলাম খান মিল্টন। রাজনীতির এই জটিল খেলা আর প্রতি মুহূর্তের আপডেট পেতে হলে এখনই গল্প নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমরা চেষ্টা করি খবরের পেছনের খবর আপনাদের সামনে তুলে ধরতে। ঢাকার বাইরেও এই লড়াইয়ের উত্তাপ ছড়িয়ে পড়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ আসনের দিকে নজর দেয়া যাক।
দিনাজপুর ৩ আসনে স্বয়ং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে জামায়াতের প্রার্থী হয়েছেন অ্যাডভোকেট মাইনুল আলম। এটি জামায়াতের পক্ষ থেকে বিএনপির শীর্ষ নেতৃত্বকে চ্যালেঞ্জ জানানোর শামিল। বগুড়া ৬ আসনে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতিপক্ষ জামায়াতের আব্দুর রহমান সোহেল। আর বগুড়া ৭ আসনে বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে লড়ছেন জামায়াতের গোলাম রাব্বানী। বিএনপির দুর্গে জামাতের এই হানা প্রমাণ করে তারা কোনো ছাড় দিতে রাজি নয়। ঠাকুরগাঁও ১ আসনে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের সহকারী সেক্রেটারি মোহাম্মদ দেলোয়ার হোসেন। মহাসচিবের নিজের আসনেই এই লড়াই পুরো নির্বাচনের জন্যই গুরুত্বপূর্ণ। চাঁপাইনবাবগঞ্জ ৩ আসনে বিএনপির স্পষ্টভাষী নেতা ও সাবেক এমপি হারুনুর রশিদের বিপক্ষে দাঁড়িয়েছেন জামায়াতের ঢাকা মহানগর দক্ষিণের আমির নুরুল ইসলাম বুলবুল, যা উত্তরবঙ্গের রাজনীতিতে এক নতুন মাত্রা যোগ করেছে। নাটোর ২ আসনে বিএনপির সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিপক্ষ জামায়াতের কেন্দ্রীয় নেতা অধ্যাপক ইউনুস আলী। সিরাজগঞ্জ ২ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ইকবাল হাসান মাহমুদ টুকুর বিরুদ্ধে লড়ছেন জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক জাহিদুল ইসলাম। খুলনা ৫ আসন বরাবরই একটি উত্তপ্ত নির্বাচনী এলাকা। এখানে জামায়াতের সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরোয়ারের বিরুদ্ধে দাঁড়িয়েছেন বিএনপির মোহাম্মদ আলী আসগর। কুমিল্লা ১ আসনে বিএনপির ডক্টর খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী মোহাম্মদ মুনিরুজ্জামান বাহালুল। লক্ষ্মীপুর ৩ আসনে বিএনপির শহীদ উদ্দিন চৌধুরী অ্যানির বিপক্ষে লড়বেন ছাত্র শিবিরের সাবেক কেন্দ্রীয় সভাপতি ও জামায়াতের প্রভাবশালী নেতা ডক্টর মোহাম্মদ রেজাউল করিম। চট্টগ্রাম ১০ আসনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর প্রতিপক্ষ জামায়াতের অধ্যক্ষ শামসুজ্জামান হেলালি। আর কক্সবাজার ১ আসনে বিএনপির আরেক স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদের বিরুদ্ধে জামায়াতের প্রার্থী হয়েছেন আবদুল্লাহ আল ফারুক। এখন প্রশ্ন হলো, কেন এই পরিস্থিতি তৈরি হলো? বিএনপি যেখানে এক নেতা এক আসন নীতি নিয়ে দল গোছানোর চেষ্টা করছে, সেখানে জামায়াত কেন এত আক্রমণাত্মক? বিশ্লেষকরা বলছেন এর পেছনে কয়েকটি কারণ রয়েছে। প্রথমত, আসন ভাগাভাগি নিয়ে দুই দলের মধ্যে দীর্ঘদিনের টানাপোড়েন। জামায়াত চেয়েছিল অন্তত ৫০টি আসন, কিন্তু বিএনপি ৩০টির বেশি ছাড়তে রাজি ছিল না। এই দর কষাকষিতে সমঝোতা না হওয়ায় জামায়াত এককভাবে শক্তি প্রদর্শনের সিদ্ধান্ত নেয়। দ্বিতীয়ত, জামায়াত নিজেদের রাজনৈতিক অস্তিত্ব নতুন করে জানান দিতে চায়। দীর্ঘদিন ধরে বিএনপির ছায়াতলে থেকে তাদের নিজস্ব পরিচিতি অনেকটাই ম্লান হয়ে গিয়েছিল। ৩০০ আসনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়ে তারা প্রমাণ করতে চায় জামায়াত একটি স্বতন্ত্র শক্তি এবং তাদের ছাড়া বিরোধী জোট অসম্পূর্ণ। তৃতীয়ত, এই মুখোমুখি লড়াইয়ের ফলে সবচেয়ে বড় যে আশঙ্কা তৈরি হয়েছে তা হলো বিরোধী শিবিরের ভোট ভাগাভাগি। ৮৫টি আসনে বিএনপি ও জামায়াতের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে লড়লে স্বাভাবিকভাবেই সরকার বিরোধী ভোট বিভক্ত হয়ে যাবে। এর সরাসরি সুবিধা পাবে ক্ষমতাসীন দল। অনেক আসনে দেখা যাবে বিএনপি ও জামায়াতের সম্মিলিত ভোট হয়তো বিজয়ী প্রার্থীর চেয়ে বেশি, কিন্তু ভোটের বিভাজনের কারণে আসনটি তাদের হাতছাড়া হয়ে গেছে। বিএনপির কৌশলও এখানে লক্ষণীয়। তারা ২৩৭টি আসনে প্রার্থী দিয়ে ৬৩টি আসন ফাঁকা রেখেছে। এর মধ্যে ৪০টি আসন জোটের শরিকদের জন্য এবং বাকিগুলো কৌশলগত কারণে উন্মুক্ত। কিন্তু তাদের প্রধান শরিক জামায়াতই যদি প্রধান প্রতিপক্ষ হয়ে যায়, তবে সেই জোটের ভবিষ্যৎ কি? এই নির্বাচন এখন আর কেবল একটি সাধারণ নির্বাচন নয়, এটি বাংলাদেশের বিরোধী রাজনীতির ভবিষ্যৎ নির্ধারণের এক অগ্নি পরীক্ষা। বিএনপি কি জামায়াতকে ছাড়াই তাদের শক্তি প্রমাণ করতে পারবে, নাকি জামায়াত প্রমাণ করবে যে তারাই এখন বিরোধী শিবিরের এক অপরিহার্য অংশ? এই হেভিওয়েট লড়াইগুলো নিছক কোনো আসনের হার জিত নয়, এটি সম্মান এবং রাজনৈতিক শ্রেষ্ঠত্বের লড়াই। প্রতিটি আসনের ফলাফল জাতীয় রাজনীতিতে দীর্ঘমেয়াদী প্রভাব ফেলবে। সাবেক বন্ধুদের এই লড়াইয়ে কে জিতবে আর কে হারবে তা সময়ই বলে দেবে, কিন্তু একটি বিষয় স্পষ্ট, বাংলাদেশের মানুষ এক রুদ্ধশ্বাস এবং নাটকীয় নির্বাচনের সাক্ষী হতে চলেছে। রাজনীতির মাঠের এই জটিল সমীকরণ এবং প্রতিটি আসনের চুলচেরা বিশ্লেষণ সবার আগে পেতে গল্প নিউজের সাথেই থাকুন। চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট আপনার মিস না হয়ে যায়। আপনার মতামত আমাদের জানান কমেন্ট বক্সে। ধন্যবাদ।